জনপ্রিয়তা দেখে একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, অভিযোগ তারেক রহমানের। দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি। নারায়ণগঞ্জ শহরের 20টা স্পট আছে যেখানে এই মাদক ব্যবসা হয়। আমরা সেগুলাকে নিয়ন্ত্রণ করতে চাই। এই দুর্নীতিকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই, দুর্নীতির লাগাম টেনে ধরতে চাই। দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের। ক্ষমতায় গেলে অপরাধ করে কেউ ছাড় পাবে না। সংস্কৃতির কুষ্টিয়ায় নির্বাচন ঘিরে উৎসব আর উত্তেজনা। প্রচারে সরব প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন সমস্যা সমাধানের একগুচ্ছ প্রতিশ্রুতি। নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ করতে বদ্ধপরিকর কমিশন, জানালেন সিইসি। প্রস্তুতি নিয়ে কূটনীতিকদের সন্তোষ, সহায়তার আশ্বাস। রাজনৈতিক স্থিতিশীলতাই ঠিক করবে ভবিষ্যতের অর্থনীতি, বলছেন ডক্টর দেবপ্রিয়। দুর্নীতি বন্ধ না হলে সফল হবে না কোনো উদ্যোগ। নিউ ইয়র্কে ঘুরিয়ে চলছে বাংলাদেশের কনসুলেট। জনবলের অভাবে কমছে সেবার পরিধি। দিনে ইস্যু করা যাচ্ছে না 60টির বেশি পাসপোর্ট। এবং বিশ্বকাপে বাংলাদেশের না থাকাটা হতাশার, বলছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। সাকিব খেললে দলের জন্য ভালো। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ সকালে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শেফালি রহমান। এবার বিস্তারিত। বাংলাদেশকে ভালো রাখতে হলে ঐক্যবদ্ধ থেকে সত্যিকারের জনপ্রতিনিধিদের নির্বাচিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, জনগণের জীবনমান উন্নয়ন, বিএনপির নেয়া পরিকল্পনা বাস্তবায়নে ফেব্রুয়ারির 12 তারিখে ভোট দিয়ে বিজয়ী করতে হবে ধানের শীষ প্রতীককে। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বিকেল থেকে শীত উপেক্ষা করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে 14 গ্রাম হাই স্কুল মাঠে জনসমাবেশ স্থলে ভিড় করেন দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাত 8টার দিকে দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে সমাবেশ মঞ্চে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 2 হাত তুলে শুভেচ্ছা বিনিময় করেন সবার সাথে। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিরোধী রাজনৈতিক দলের সমালোচনা নয়, মানুষের জন্য কাজ করার তাগিদ নিয়ে নিজ দলের পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় বিএনপি। অবাস্তব ধোঁকাবাজির কোনো আশ্বাস নয়, বাস্তবসম্মত পরিকল্পনা নিয়েই এগুচ্ছে তার দল। যেসব কাজ আমি করতে চাই সেই কাজগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। অনেক কাজ করতে পারবো না, একটা মানুষ আমি একটা সরকার কতবার, কিন্তু যেই কাজগুলো করলে দেশের মানুষ উপকৃত হবে, খেতে খাওয়া মানুষ উপকৃত হবে, আমরা সেই কাজগুলো ধীরে ধীরে করতে চাই। বিএনপি ছাড়া আর কোন রাজনৈতিক দল দেশের মানুষের জন্য পরিকল্পনা তুলে ধরেনি দাবি করে তিনি বলেন, পূর্বের অভিজ্ঞতা থাকায় দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিএনপিই পারবে জনগণের ভাগ্য বদলের জন্য কাজ করতে। সেই রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে, যারা দেশ পরিচালনা করেছে এবং কোন পরিকল্পনা গ্রহণ করে সেটাকে কিভাবে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে বাস্তবায়ন করতে হয়, একমাত্র একটা বিএনপি জানে, বিএনপি সেই অভিজ্ঞতা আছে। বিএনপির পরিকল্পনা বাস্তবায়নে ফেব্রুয়ারির 12 তারিখে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে তারেক রহমান বলেন, শুধু ভোট দিলেই হবে না, পাহারা দিতে হবে ভোট কেন্দ্র। কেউ যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে, একদম ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিবে, বাক্স পাহারা দিতে হবে, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, যাতে কেউ কোনো এদিক ওদিক করতে না পারে, ভোট ষড়যন্ত্র করতে না পারে। এ সময় স্থানীয় সংসদীয় আসনের দলের মনোনীত প্রার্থীকে সবার সাথে পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান। সাইফুল রিপন, দেশ টিভি, কুমিল্লা। এর আগে নানার বাড়ি ফেনী সফর করেন তারেক রহমান। রোববার সন্ধ্যায় বিপুল নেতাকর্মীর উপস্থিতিতে ফেনী পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তিনি। এ সময় ক্ষমতায় গেলে দেশের উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন। বলেন, ক্ষমতায় গেলে দুর্নীতির কোনো ছাড় দেবে না বিএনপি। তামিম মাহবুবের রিপোর্ট। দীর্ঘ 2 দশকের প্রতীক্ষার অবসান। প্রায় 20 বছর পর নানাবাড়ি ফেনীতে পা রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার সন্ধ্যায় বিএনপি নির্বাচনী জনসভায় অংশ নিতে ফেনী পাইলট স্কুলের মাঠে পৌঁছান তিনি। বিএনপি চেয়ারম্যানের জনসভায় যোগ দিতে জড়ো হন নেতাকর্মী সহ সাধারণ মানুষ। তাদের হাতে শোভা পায় ধানের ছড়া, তারেক রহমানের ছবি সংবলিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন।
এ সময় তারেক রহমান ক্ষমতায় গেলে বিএনপির দেশ গড়ার পরিকল্পনার কথা তুলে ধরেন। বলেন, ফেনীতে মেডিকেল কলেজ ও ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে। ফেনীতে একটি মেডিকেল কলেজ দরকার, ইনশাল্লাহ আমরা মেডিকেল কলেজ করব। আমরা হেলথ কেয়ারে দিতে চাই, যাদের কাজ হবে ঘরে ঘরে স্বাস্থ্য সেবা যাতে পৌঁছে দিতে পারে। জনগণের সব রাজনৈতিক ক্ষমতার মূল উৎস উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশ গড়তে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। প্রত্যাশিত দেশ গড়তে গণতন্ত্রে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তারেক রহমান। এইসব পরিকল্পনা জনগণের ভাগ্যের পরিবর্তন তখনই করতে পারবে যখন আমরা এই যে দুর্নীতির লাগাম টেনে ধরতে পারবো, তখনই আমরা এইসব পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো। আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলেই একমাত্র সম্ভব বাংলাদেশের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলা। এ সময় গণতন্ত্রের পথ সুগম হওয়ার বিরুদ্ধে একটি দল ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। এর বাইরে এই যে তামিম মাহবুব, নিউজ ডেস্ক, দেশ টিভি। সম্পর্কে যদি আমি কথা ক্ষমতায় গেলে নারী পুরুষ ধর্ম বর্ণ সকলের সমন্বয়ে দেশকে এগিয়ে নেওয়ার কথা বলেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রোববার সন্ধ্যায় ঢাকা ৭ আসনে জামায়াত প্রার্থীর জনসভায় কথা বলেন তিনি। এর আগে দুপুরে ঢাকা ৬ আসনে জামায়াত প্রার্থী নির্বাচন জনসভায় তিনি হুঁশিয়ারি দেন, দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে সেই হাত গুঁড়িয়ে দেয়া হবে। এছাড়াও ঢাকা ৪ এবং ঢাকা ৫ আসনে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তিনি। সাদ আহমেদের রিপোর্ট। সন্ধ্যায় রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা ৭ আসনের জামাত প্রার্থী হাফেজ ইনায়েতুল্লাহর জনসভায় অংশ নেন জামাত আমির। এ সময় তার আগমনে দাড়িপাল্লা স্লোগানে মুখরিত হয় আলিয়া মাঠ। জামাত আমির বলেন, ঋণ খেলাপিদের ছায়ায় রেখে দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখানো হাস্যকর। আগে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আগে নিজেদেরকে আগে দুর্নীতিমুক্ত করুন। ঋণ খেলাফিদেরকে নিয়ে সংসদ নির্বাচন করবেন আর জনগণকে আপনারা ন্যায় ইনসাফের বাংলাদেশ উপহার দেবেন। এ সমস্ত গুম পাড়ানো মন বুলানো গান আর চলবে না। আর ক্ষমতায় গেলে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলমুক্ত পুরান ঢাকা গড়ার আশাবাদ ব্যক্ত করেন ৭ আসনের জামাত প্রার্থী। আমরা হারাম খাই না, কেউ আমরা হারাম খেতে দিব না, সন্ত্রাস আমরা করব না, কাউকে আমরা সন্ত্রাসে করতে দিব না, লুটপাট দুর্নীতি আমরা করি না, আমরা কাউকে করতে দিব না ইনশাল্লাহ। উত্তরবঙ্গের ৮ জেলায় প্রচারণা শেষে রোববার ঢাকার বেশ কয়েকটি আসনে জনসভায় অংশ নেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। এবার আইডিএলসি জনতার ভোট। সাংস্কৃতিক রাজধানী আর আধ্যাত্মিক সাধক লালন শাহের স্মৃতিধন্য জেলা কুষ্টিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 4টি আসনেই এখন উৎসব আর উত্তেজনার আমেজ। সাধারণ মানুষের প্রত্যাশা আর প্রার্থীদের শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ নিয়ে আজকের জনতার ভোট। কুষ্টিয়া প্রতিনিধি নাহিদ হাসান তিতাসকে সঙ্গে নিয়ে জান্নাতুল মোহনার প্রতিবেদন। যে মাটির ভাজে ভাজে মিশে আছে লালনের আধ্যাত্মিকতা আর রবি ঠাকুরের অমর সৃষ্টিশীলতা, সেই পুণ্যভূমি কুষ্টিয়া। কেবল একটি ভৌগোলিক মানচিত্র নয়, কুষ্টিয়া মানেই বাঙালির সাংস্কৃতিক হৃদস্পন্দন। খাঁচার ভিতর অচিন পাখির সন্ধানে যেখানে দেশ বিদেশের হাজারো মানুষ ভিড় করে। মোট 4টি সংসদীয় আসন নিয়ে গঠিত এই জেলায় রাজনৈতিক দলগুলোর মাঠ দখলের লড়াই এখন তুঙ্গে। তবে লালন রবির এই দেশে উন্নয়নের পাশাপাশি ভোটারদের মনে জমা হয়ে আছে একগুচ্ছ অমীমাংসিত সমস্যা। ভালো আওয়ামী লীগবিহীন ভোট সেন্টারে একটু অনীহা আছে, অত উৎসুক না, তবে পরিবেশ এখনো ভালো আছে কুষ্টিয়ার। এই দেশটা ভালো চলবে সেরকম একটা প্রার্থী চাই। যারা আমাদের পাশে দাঁড়াবি তাদেরই আমরা ভোট দেবো। প্রতিবাদ হলে তো ভোট দেবই না, ভালো ভালো প্রার্থী হতে হবে। অসৎ লোকের ভোট দেওয়া যাবে না, সৎ লোককে ভোট দিতে হবে। ভোটারদের প্রত্যাশা পূরণের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরাও। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং মানুষের কর্মসংস্থান নিয়ে কাজ করব এবং সাথে সাথে আমি সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, অনলাইন জুয়া, নারী নির্যাতন এবং সর্বোপরি একটা দুর্নীতিমুক্ত এবং নিরাপদ সমাজ আমি গড়ে তুলতে আমি এই ময়দানে থাকি, যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ জনগণের পাশে যেভাবে ছিলাম
পরবর্তীতেও সেইভাবেই থাকবো। দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, আমরা সবাই মিলে এই দেশ একটা সোনার দেশ গড়তে চাই। কুষ্টিয়া হলো সেই জায়গা যেখানে গড়াই নদীর ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে বাউলের একতারা বাজে, কবির কবিতার কৃষকের লাঙল একই সমান্তরালে স্বপ্ন বুনে। কুষ্টিয়া 4 আসনেই লড়াইয়ের মূল হাতিয়ার উন্নয়ন এবং সুশাসন। সাধারণ ভোটাররা বলছেন ব্যক্তি নয় বরং কুষ্টিয়ার শিল্প ঐতিহ্যকে ধরে রেখে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার নিশ্চয়তা জেনে দিবেন তার বেলাতেই পড়বে এবারের ভোট। জান্নাতুল মোহনা, দেশ টিভি, কুষ্টিয়া। আগামী নির্বাচনে সবাই যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন, জানালেন সিইসি AMM নাসির উদ্দিন। রোববার বাংলাদেশে অবস্থানরত বিদেশি সব মিশনের কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। আর নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তারা। ইউসুফ ভুইয়া রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে আন্তর্জাতিক পর্যবেক্ষণ ততই গুরুত্ব পাচ্ছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে এ বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের মিশন প্রধানরা অংশ নেন। বৈঠকে জাতীয় নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি, পরিবেশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। যাদের সাথে আমরা কথা বলেছি অ্যাম্বাসেডররা, দে আর ভেরি হ্যাপি যে আমরা যে কাজ করেছি তারা অত্যন্ত খুশি এবং তারা আস্থাশীল যে আমরা ইনশাল্লাহ একটা ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার দিতে পারবো ইন এ সেফ এনভায়রনমেন্ট। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ওনারা কোশ্চেন করেছিলেন যে আমরা পোস্টাল ভোটের পদ্ধতিটা জানতে চেয়েছেন ওনারা। তারপরে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সির ডেভেলপমেন্ট কি পরিমাণ লোকজন ডেভেলপমেন্ট হবে, কি প্ল্যান, কার আন্ডারে। বৈঠকে নির্বাচন নিয়ে নিজেদের পর্যবেক্ষণ ও প্রত্যাশা তুলে ধরেন কূটনৈতিকরা। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব দেন তারা। Colleagues working for the Election Commission, and we thank them very much for all of their work with us over the months in preparing for this consequential election. Thank you very much. Brigadier General, security provision, how forces will be deployed, what's happening in the different polling centers and so on. So I think with that information, everyone was happy to hear how the preparations are going. নির্বাচনে সব ধরনের সহযোগিতার আশ্বাসও জানান কূটনীতিকরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর অর্থনীতির গতি প্রকৃতি কোন দিকে যাবে তা নির্ভর করবে রাজনৈতিক স্থিতিশীলতার উপর, এমনটাই বললেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার মতে সবচেয়ে জোর দিতে হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ আর রাজস্ব আদায়। বলেন অর্থনীতি এগিয়ে নিতে কোনো প্রচেষ্টাই সফল হবে না যদি দুর্নীতির লাগাম টানা না যায়। সাদিয়া লাবনীর প্রতিবেদন। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, যার উপরেই নির্ভর করছে কতটা স্থিতিশীল হবে আগামী দিনের অর্থনীতি। ছোট বড় সব দলেরই নির্বাচনী প্রচারণায় থাকছে অর্থনীতি সংস্কার নিয়ে নানা প্রতিশ্রুতি। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতে অর্থনৈতিক স্থিতিশীলতা নির্ভর করছে রাজনৈতিক স্থিতিশীলতার উপর। নতুন সরকারের উপরেই নির্ভর করবে অর্থনীতির গতি প্রকৃতি। রাজনৈতিক স্থিতিশীলতায় অনেকখানি নিরূপণ করে দেবে কি ধরনের অর্থনৈতিক সংস্কারের ধারাবাহিকতা ওনারা রাখতে পারবেন এবং যে সমস্ত সমস্যা, কাঠামোগত সমস্যা এখন অর্থনীতিতে আছে সেগুলোকে ওনারা কিভাবে পূরণ করতে পারবেন। তার মতে নির্বাচন পরবর্তী নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করা, সেই সঙ্গে আছে কর্মসংস্থানের চ্যালেঞ্জও। যে সমস্ত যুব সমাজ শিক্ষিত হয়েছে কিন্তু চাকরিতে যেতে পারেনি, তাদের জন্য আমরা কি করব, কর্মসংস্থানের এই অন্তর্বর্তীকালীন সময় সেটা ভাবার বিষয়। তাদের জন্য কি আমরা ভাতার ব্যবস্থা করব, নাকি আমরা যুব ক্রেডিট কার্ডের ব্যবস্থা করব, নাকি এককালীন ভর্তুকির ব্যবস্থা করব? বিভিন্ন দেশে এগুলি পদক্ষেপ আছে। সেহেতু যুব কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষা এই দুটো
একটা বড় বিষয় হিসেবে আগামী সরকারের সামনে চ্যালেঞ্জ আসে। বাড়াতে হবে রাজস্ব আদায়, অভ্যন্তরীণ বিনিয়োগ চাঙ্গা করার পাশাপাশি টানতে হবে বৈদেশিক বিনিয়োগও। এজন্য নিশ্চিত করতে হবে বিদ্যুৎ জ্বালানি সহ সব ধরনের সেবা। আগামী দিনে বিনিয়োগ করার জন্য আপনার রাজস্ব আহরণ একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে আগামী সরকারের জন্য। এর পাশাপাশি বিনিয়োগকে চাঙ্গা করাটা একটা বড় বিষয়। তো বিনিয়োগকে চাঙ্গা করার জন্য শুধু অভ্যন্তরীণ বিনিয়োগ দিয়ে আগামী সরকার এটাকে পূরণ করতে পারবে না, সেহেতু বৈদেশিক বিনিয়োগটা একটা বড় বিষয়। প্রবৃদ্ধি অর্জনে দক্ষ মানব সম্পদের বিকল্প নেই বলে মনে করেন দেবপ্রিয় ভট্টাচার্য। এজন্য গেল 17 বছরে তলানিতে নামা শিক্ষার মান উন্নয়ন ও কারিগরি শিক্ষায় জোর দেওয়ার পরামর্শ তার। এই অর্থনীতিকে সমর্থন দিতে হলে তাকে যেটা লাগবে সেটা হলো মানব সম্পদের গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার মানের যে বড় ধরনের পতন হয়েছে বিগত সময়কালে, সেইখান থেকে উত্তরণ করে গুণমান সম্পন্ন দক্ষ মানব সম্পদ সৃষ্টি করাটাও হবে। স্থিতিশীল অর্থনীতির জন্য শুধু নিম্ন বা মধ্যবিত্ত নয়, সবার জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। এজন্য টানতে হবে দুর্নীতির লাগাম, সেই সঙ্গে নিশ্চিত করতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। এবার রোজায় নিত্যপণ্যের দাম আরও স্থিতিশীল থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। রোববার সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, সমুদ্র বন্দরের মতো প্রকল্পগুলোতে অযাচিত ব্যয় করা হয়েছে বলেই এর প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। ঝর্ণা রায় রিপোর্ট। আসছে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঠিক রাখতে রোববার বিকালে সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, গেল কয়েক বছরের চেয়ে এবার রোজায় বাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকবে। গত বছরের তুলনা থেকে এই বছরের রমজানের বাজার ইনশাল্লাহ আরও বেশি স্থিতি থাকবে বলে আমাদের বিশ্বাস। বিভিন্ন সময় বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণ উল্লেখ করতে গিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, 2008 সালে আওয়ামী লীগ সরকার যে ঋণ নিয়েছিল তা বেড়ে এখন কয়েক গুণ হয়েছে। সে সরকারের নেয়া ঋণ শোধ করতে IMF এর সহায়তা নিতে হয়েছে। এই ঋণ ভিত্তিক যে ব্যয়গুলো করেছি তা আমার আয় তৈরি করতে পারেনি, তার ফলে আমার টাকার অবমূল্যায়ন হয়েছে এবং আমার বিভিন্ন রকমের দীর্ঘমেয়াদী দায় তৈরি হয়েছে, যে কারণে আমাদেরকে IMF এর কাছ থেকেও অর্থ সাহায্য নিতে হয়েছে, মানে লোন নিতে হয়েছে। তিনি বলেন, পদ্মা সেতু, পায়রা সমুদ্র বন্দরের মতো মেগা প্রকল্পগুলোতে অযাচিত ব্যয় হয়েছে, যার প্রভাব পড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যে। শুধু যে পদ্মা সেতু তা না, এটা কর্ণফুলী টানেলও, এটা পদ্মা ব্রিজের যে রেল সেতু লাগানো হয়েছে, যে পায়রা বন্দর করা হয়েছে, যে জায়গায় মাত্র 4 মিটার ড্রাফট, ওইটা কি পোর্ট না ঘাট, এটাও একটা চিন্তার বিষয়। এবং বিভিন্ন রকমের যে অযাচিত এবং অপরিণামদর্শী যে প্রকল্প ব্যয় করা হয়েছে, তার একটা সামগ্রিক রিফ্লেকশন আসছে আমাদের নিত্যপণ্যের বাজারে। এটাতে অস্বীকার করার কোনো জায়গা নেই। বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ব্যয় কমাতে অন্তর্বর্তী সরকার অনেক প্রকল্প বাদ দিয়েছে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেখছেন সংবাদ সকাল। 5 ব্যাংকের আমানতকারীদের সঙ্গে প্রতারণা করছে বাংলাদেশ ব্যাংক, এমন অভিযোগ ভুক্তভোগী গ্রাহকদের। রোববার সকালে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে আন্দোলনরত আমানতকারীরা বলেন, হেয়ার কাট সহ কোনো আন্তর্জাতিক আইনের ফাঁদে ফেলে তাদের মুনাফা কাটা যাবে না। আগামী 31 জানুয়ারির মধ্যে স্বল্প স্থায়ী মেয়াদী সহ সব ধরনের আমানতের টাকা ফেরত দেওয়ার দাবি জানান তারা। সাদিয়া লাবনীর রিপোর্ট। বাইপাস করা রোগী, প্রতিদিন আমার 200 থেকে 250 টাকার ঔষধ লাগে। এইটা কর্তন করা হলে আমার রাস্তায় বসা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। আমরা একবেলা খেয়ে আরেকবেলা না খেয়ে আমরা টাকা ব্যাংকে রাখছি আমাদের ভবিষ্যতের জন্য। আমাদের ছেলে মেয়েকে লেখাপড়া করাইতে পারতেছি না, চিকিৎসা করাইতে পারতেছি না। নিজেদের কষ্টার্জিত টাকা ফেরত না পেয়ে এমন ক্ষোভ ভুক্তভোগীদের। সম্মিলিত ইসলামী ব্যাংকের ভুক্তভোগী আমানতকারীদের অপেক্ষার পালা যেন কোনোভাবেই শেষ হচ্ছে না। টাকা ফেরত পেতে কেন্দ্রীয় ব্যাংকের নানা নিয়ম নীতির কবলে দিশেহারা তারা।
আন্দোলনকারী আমানতকারীরা বলেন 9 থেকে 11% পর্যন্ত মুনাফা দেওয়ার কথা থাকলেও এখন লোকসানের অজুহাত দেখিয়ে আমানতকারীদের কাছ থেকে মুনাফা কাটছে। বলেন লোকসানের ভাগ কোনোভাবেই আমানতকারীদের উপর চাপানো যাবে না। গেল 2 বছরের সম্পূর্ণ মুনাফা ঘোষণার দাবি জানান তারা। একই সঙ্গে সব ধরনের হিসাবের টাকা দ্রুত ফেরতের দাবিও জানান ভুক্তভোগী আমানতকারীরা। বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ব্যাংকে তো আমরা টাকা রাখছি, সরকারের কাছে রাখছি, তাহলে সরকার ওদের বিচার না করে আমাদেরকে কেন ভুক্তভোগী করতেছে? ব্যাংকে গেলে মনে হয় আমরা অপরাধী। 5 সিকিউরিটি, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আমরা ওদের এমডির কাছে যোগাযোগ করছি। এমডিও আমাদেরকে যথাযথভাবে আশা দিয়েছে, কিন্তু পরিপালন করে নাই। আমরা সাধারণ আমানতকারী, আমাদের উপর এই অবিচার কেন, এই জুলুম কেন, এই হেয়ার কাট? এদিকে বাংলাদেশ ব্যাংক বলছে এই মুহূর্তে বেশি মুনাফা দেওয়ার সামর্থ্য নেই ব্যাংকগুলোর। ইসলামী ব্যাংকিংয়ে মুনাফা যদি আমি একদম ফিক্সড করে দিই যে এত % হারে মুনাফা হবে, তখন তো সেটা সুদ হিসাবেই পরিগণিত হবে। 24 এবং 25 সালে বাংলাদেশ ব্যাংক বললো যে যেহেতু এই 2 বছরে কোনো অপারেটিং প্রফিটে ছিল না ব্যাংক, এই 2 বছরে আমানতকারীদের কোনো প্রকার মুনাফা দেওয়া যাবে না। বাংলাদেশ ব্যাংক কিন্তু সিদ্ধান্তটা রিভার্স করেছে, 4% হারে মুনাফা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আপাতত হেয়ার কাট বলতে যেটা ছিল এবং হেয়ার কাটের বিরুদ্ধে যে মানুষের অসন্তোষ ছিল আমানতকারীদের, সেটা আশা করি আর থাকবে না। 5 ব্যাংকের সব ধরনের অনলাইন কার্যক্রম দ্রুত চালুর দাবিও জানান ভুক্তভোগী আমানতকারীরা। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। আবাসিক ভাতার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 20 ব্যাচের শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি পালন করছে। রোববার মধ্যরাতেও প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। আবাসিক ভাতার তালিকায় 20তম ব্যাচ অন্তর্ভুক্তি থাকলেও বাদ দেওয়া হয়েছে প্রথম কিস্তি। এর প্রতিবাদে রোববার সকাল থেকে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এদিন সকালে প্রশাসনিক ভবনে উপাচার্য মোহাম্মদ রেজাউল করিম ও প্রক্টর ডক্টর তাজাম্মুল হক আন্দোলনস্থলে পৌঁছালে তাদেরকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এবং বলা হয়েছে 20 ব্যাচকে দ্বিতীয় কিস্তিতে বৃত্তি দেওয়া হবে। আমরা বলতে চাই প্রশাসনকে, প্রথম কিস্তি কোথায়, প্রথম কিস্তির টাকা কোথায়, সেই টাকাটা কত, সেই অ্যামাউন্টটা পর্যন্ত আমরা জানি না। প্রশাসন যদি আজকে রাতের মধ্যে সিদ্ধান্ত না দেয়, তাহলে আমরা আমাদের অবস্থান কর্মসূচি অবশ্যই থাকবে, তো থাকবে, অব্যাহত থাকবে। দেখছেন সংবাদ সকাল। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস।